বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সলিম ভাই, এই নির্বাচনের সুদূর প্রসারী কি রাজনৈতিক প্রভাব আপনি দেখবেন? দুইটা প্রভাব আছে। একটা আমি মনে করি যেটা শর্ট টার্ম যেটাকে বলা হয়, সেটাতে দেখা যাচ্ছে গত বছরের নির্বাচন নিয়ে যে বিতর্ক ছিল যে একটা নির্বাচিত সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে কিনা। তো বিএনপি যেন প্রমাণ করতে চেয়েছিল যে তাদের যে আদি দাবি নিরপেক্ষ সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক না হোক, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেটার পক্ষে তারা একটা বাড়তি যুক্তি পেল এবারে নির্বাচনটা, যেহেতু তারা যেভাবে বর্জন করেছে যে যুক্তিতে, সেই দিক থেকে। আর দীর্ঘমেয়াদে আমাদের জনগণের একটা বড় ক্ষতি হলো, যেটা সেলিম ভাই বলছিলেন, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা বাড়লো না কমলো, এইটা আমাদের বিচার করতে হবে। সাময়িকভাবে আমি মনে করি বর্তমান সরকারের লাভ হয়েছে যে বিএনপিকে তারা গত 3 মাসের আন্দোলন থেকে বিরত করে নির্বাচনে আনতে পেরেছেন, এবং হয়তো ওই আন্দোলন বন্ধ করার, ওখান থেকে বের হওয়ার কোনো পথ আমাদের সিভিল সোসাইটি খুঁজে পাচ্ছিলেন না। এটা হচ্ছে সেই পথ, এই নির্বাচন, এটা একটা অন্যতম পথ, এবং বিএনপিও সেই পথে সাড়া দিয়েছেন। কিন্তু মনে হচ্ছে বিএনপি আন্তরিকভাবে সাড়া দেয় নাই, নির্বাচনে তাদের প্রস্তুতি ছিল না আমি যদি বলি, এবং তাদের প্রার্থী নির্বাচনের মধ্যে সেই দোমনা ভাব লক্ষ্য করা গেছে। ঢাকা উত্তরে তারা যেভাবে প্রার্থী নির্বাচনের সময় আব্দুল মিন্টু বনাম তাবিত আউয়াল, এটার মধ্যে একটা নাটক ছিল, এবং অন্যান্য প্রার্থী যারা প্রার্থী হতে চেয়েছিল তাদের জোটের অন্তর্ভুক্ত, তাদেরকে তারা নাকচ করেছে। এবং এইখানেও মির্জা আব্বাস, যিনি আগে পরাস্ত হয়েছিলেন বহুবার হানিফ সাহেবের সাথে, যিনি যার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদেক হোসেন খোকা, গতবার হয়েছিলেন সাদেক হোসেন খোকার 12-13 বছর পার হওয়ার পর এখন হানিফের ছেলের কাছে তিনি আবার পরাস্ত হলেন। ধরেন এইটাতে আমি এই জন্য বলছি কি, বিএনপির প্রস্তুতির মধ্যে কোথায় যেন একটা, আমি মনে করি, অগোছালো ভাব ছিল। নির্বাচন গ্রহণ করা নয়, নির্বাচন বর্জন করাই তার আদি উদ্দেশ্যের অংশ ছিল। কথাটা একটু খারাপ শোনাবে এখন, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে যে অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে, যে কারচুপির পরিচয় দিয়েছে, এক জায়গায় হোক অন্তত, আর বেশি হওয়ার দরকার নাই। একটা জিনিসকে নষ্ট করার জন্য একটা সাদা কাপড়ে একটা ময়লা পড়লে সেটা কাপড় নষ্ট হয়, কিন্তু একটা কালো কাপড়কে আপনার সাদা করতে হলে বহুবার ব্লিচিং পাউডার খরচ করতে হয়। এই জন্য যে ক্ষতিটা হলো সেটার প্রভাব হতো সুদূর প্রসারী হবে, মানুষের আস্থা থাকবে না। শুধু এই কথাটাই আমি বলবো যে মাগুরার উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সরকারের পতন হয়েছিল আগেরবার, মানে সেটার মাত্রা, সেটা একটা এমপি ইলেকশন ছিল, হ্যাঁ না, সেটা গ্রহণযোগ্যতার সীমা। এমপি ইলেকশন অথবা জাতীয় নির্বাচন, আমি সে প্রশ্নে বলছি না। স্থানীয় সরকারের ক্ষেত্রে আমাদের কতগুলো ছাড় আছে, মনে করি যে লোকাল, যেমন ঢাকায় অনেকগুলো গণ্ডগোল হয়েছে কাউন্সিলরদের মধ্যে। যেমন আজকে যে সংলাপ লিক হয়েছে তাতে দেখা যাচ্ছে, বলছে আমরা বর্জন করলে আওয়ামী লীগাররা মারামারি করবে, এরকম একটা কথা আছে। এই কথা যদি সত্যি হয়, আমি মনে করি এটা মোটামুটি সত্যি। এই ধরনের চিন্তাভাবনাও কাজ করেছে, এবং মারামারিগুলো হয়েছেও তাই। বিভিন্ন জায়গায় ভোট দিতে যাওয়া যায়নি, কারণ লাঠিয়ালা দৌড়াদৌড়ি করছে। আর একটা বড় প্রশ্ন ছিল সেনাবাহিনী নামানো বা না নামানো। সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে তাতে বিএনপি অসন্তুষ্ট, যেহেতু তাই নয়, এই ক্ষুদ্র বাম দলগুলি অসন্তুষ্ট হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাম দলগুলি ভোট কম পেতে পারে, তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে, কিন্তু ভবিষ্যৎ জনমত গঠনের ক্ষেত্রে তারা হচ্ছে বায়ু মোরগের মতো, কোন দিক থেকে বাতাস বইছে সেটা দেখার জন্য। আমি মনে করি সরকার এই ক্ষেত্রে বলা যেগুলো মার খেয়েছে, যেটাকে বলা হয় কৌশলগত মার। আমি একই প্রশ্ন সেলিম ভাইকে করব, কিন্তু আপনি সেলিম ভাই খুবই সংক্ষেপে উত্তর দেবেন, আমাদের হাতে খুবই সময় কম। না, আমি মনে করি যে সবচেয়ে বড় বিপজ্জনক একটা পরিস্থিতির ভিতরে দেশ গেল, সেটা হলো যে গণতন্ত্রের ইস্যুটা আরও আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয় হিসেবে সামনে চলে আসলো। এবং গণতন্ত্র আমি গভীরতার দিক থেকে বলছি না, এমনকি তার প্রাথমিক উপাদান যে সার্বজনীন ভোটাধিকার এবং মানুষের ভোটের নিশ্চয়তা যদি না থাকে। আমেরিকান বিপ্লবের সময় একটা স্লোগান ছিল যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। সুতরাং মানুষ যদি অনুভব করতে না পারে যে আমি আমার ভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচিত করেছি, তাহলে সেই সংস্থাকে সে ট্যাক্স দিবে কেন? এবং এইভাবে কিন্তু একটা গভীর সংকটের ভেতরে আমরা চলে যাব। এবং এইটা দুই দলের ভেতরে যে একটা কামড়াকামড়ি চলছে, সেটা আদর্শগত জায়গা থেকে আরও নিচে পড়ে, যে নিছকই কতগুলো মাস্তানদের মোবিলাইজ করার এবং টাকা মোবিলাইজ করার কম্পিটিশনে পরিণত হবে। এবং আপনি বলছেন রাজনৈতিক সংঘাত আরো বাড়বে, রাজনৈতিক সংঘাত এখানে বাড়বে। এবং এটার ভেতর দিয়ে সবচেয়ে ডেঞ্জারাস যে একটা নতুন মতবাদ দেওয়া হচ্ছে যে ডেভেলপমেন্ট আগে, ডেমোক্রেসি পরে। এবং এইটাই কিন্তু সূত্রপাত হয় যে একটা ফ্যাসিবাদী একটা রাষ্ট্র ব্যবস্থার ভিতরে দেশ চলে যাওয়ার একটা বিপদ কিন্তু সেইখান থেকে সৃষ্টি হয়। সেই আশঙ্কাগুলো আমাদের মনে রেখে
গণতন্ত্রকে গভীরতর এবং সেটাকে যেটুক আছে সেটাকে রক্ষা করে আরো প্রসারিত করার জন্য আমাদের আরো বেশি সজাগ হতে হবে। কিন্তু সবটা আমি বলবো নির্ভর করে জনতার শক্তির উপরে। আমরা জনগণকে যদি সচেতন করে জাগিয়ে তুলে তারা যদি এগিয়ে না আসে, তাহলে কোনো রকম আইন কানুন দিয়ে এবং ব্যবস্থা দিয়ে আপনি কিন্তু এখান থেকে উত্তরণ ঘটাতে পারবেন না। আমাদের শেষ করতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।